আমাদের মতো মেয়েদের সংসারটা হচ্ছে একটা মায়ার জায়গা, যেই জায়গাটা ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার সকালটা শুরু হয়েছে এই তো চুলাটা পরিষ্কার করা নিয়ে। সকালে ঘুম থেকেই উঠে ভেবি যে কি করব, সকালের কাজটা এত বেশি হয়, তাই প্রথমে যদি সব কিছু পরিষ্কার করে রান্নাটা শুরু করেই তাহলে খুব ফ্রেশ লাগে। আচ্ছা, যাই হোক, আজকে আমি আমার জীবনের ছোট্ট কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি না খুব ছোট্ট বয়সে এই সংসারটায় এসেছি। তখন বুঝতামই না যে সংসার কিভাবে গোছায় নেয়, কিভাবে রান্না করে, কিভাবে সবাইকে সামলায়। যাই হোক, যখন আমার এই সংসারে প্রথম আসা হয়েছে, তখন না আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না। যাই রান্না করি সবার কাছেই খারাপ লাগতো। সবাই অনেক কিছু শোনাইতো, অনেক কথা বলতো। তোমার বাবা মা কি কিছুই রান্না করা শেখায় নাই? এটা এভাবে কেন রান্না করেছো? এইভাবে তো রান্না করলে মুখেই তোলা যায় না। আচ্ছা, যাই হোক, আমি তো কোনো কিছু রান্না করতে পারি না, আমাকে তো শিখিয়ে দিতে হবে। না, সেটা কেন আমি শিখিয়ে দেব? সেটা তোমার বাবা মা শিখিয়ে দেবে, এইরকমটাই শুনতে হয়েছিল। আসলে আমার বাবা মার বাসা আর আমার শ্বশুর বাড়িটা অনেকটা দূরে। ওইটা এক দেশ আর এটা হচ্ছে আরেক দেশ, মানে ওখানকার একরকম রান্না বাড়া, এখানকার অন্যরকম রান্না বাড়া। যেটা আমি আমার বাবা মার বাসায় যেটা শিখেছি সেইভাবে যদি রান্না করতে যাই তাহলে আমি কিছুই পারি না। আমাকে কি শিখিয়েছে, হ্যাঁ, এমনটাই শুনতে হয়েছিল। কিন্তু আমাকে যদি তাদের মতো করে শিখাই দিত তাহলে হয়তো আমার কোনো কিছুই ভুল হতো না। আমি তো আমার আম্মুর কাছে রান্না দেখতাম যে আম্মু কীভাবে রান্না করে, সেটাই আমি দেখেই শিখেছি আর সেটাই রান্না করছিলাম। কিন্তু ওই যে আমার আম্মু কিছুই শিখায় নাই, তাই আমি তাদের মতোই রান্না করতে পারি নাই। যখন আমি বলতাম যে আমি কিছুই তো পারি না, আপনারা আমাকে শিখিয়ে দেন কিভাবে কি করব, কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি। তখন তো ইউটিউবও ছিল না যে আমি একটু শিখে নেব ইউটিউব দেখে। আচ্ছা, তো আমি একা একা কীভাবে রান্না করি, তখন কত মানুষকে জিজ্ঞেস করে করে রান্নাটা করতাম, গুছিয়ে নিতাম। কি করব, আমাকে তো দেবে না কেউ শিখিয়ে, কেননা আমার বাবা মা কিছুই শেখায় নাই। আমি যখন প্রথম একদিন ঈদের দিন আমি সেমাই রান্না করতে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি বলছিল, তুমি সেমাই রান্না করতে পারো না? কেমন একটা মেয়ে। আচ্ছা, আমি তো পারি না আম্মা, আপনি একটু শিখিয়ে দেন। না, আমি তো পারবো না শিখাইতে, তুমি একাই রান্না করো। তখন কি করব? তখন আমার বড় একটা জা ছিল, সেই জায়কে আমি বলছিলাম যে ভাবি, আমি তো সেমাই রান্না করতে পারি না, কিভাবে রান্না করব? তখন ভাবি আমাকে বলে দিয়েছিল, দুধ ভালো করে জাল দিয়ে সেই দুধটা জাল হয়ে যাওয়ার পর তারপরে চিনি দিবে, মশলা দিয়ে দিবে, তারপরে সেই সেমাইয়ের মধ্যে একটা বাটির মধ্যে সেমাইগুলো রাখবে। তো দুধ চিনি যখন হয়ে যাবে জাল দেওয়া, তখন সেগুলো শুধু সেমাইয়ের মধ্যে ঢেলে দিলেই সেমাই রান্না হয়ে যায়। ও আচ্ছা, সেমাই রান্না করা এতটা ইজি, আর সেটাই আমাকে আমার শাশুড়ি শিখাই দিল না। সেদিনই বুঝতে পেরেছি শাশুড়ি নামক মানুষটা যে কতটা মানুষ খারাপ হয়। আমি কারোর নামে বদনাম করতে আসি নাই, শুধু বলতে আসছি যে আমরা তো একজনের মেয়ে, কারো গর্ভে আমাদের জন্ম। আচ্ছা, তারও তো মেয়ে আছিল, তারও তো মেয়ে আছে, সে কি পারতো না আমাকে এই সামান্য জিনিসটা শিখাই দিতে? কিন্তু দেয় নাই। খুব কষ্ট পেয়েছি সেদিন। এত সামান্য একটা জিনিস আমার শাশুড়ি আমাকে শিখাই দিল না। সেদিন থেকেই বুঝেছি আমার শাশুড়িটা যে কেমন একটা মানুষ। সেদিন থেকে শুরু হয়েছে আমার যুদ্ধ। খুব অল্প বয়সে বিয়ে হয়ে বুঝতে না পেরে আমার ছোট্ট একটা মেয়ে এসেছে আমার গর্ভে। আমার মেয়ে যখন আমার গর্ভে, তখন কোনো কাজ করতে পারতাম না। কথায় কথায় শাশুড়ির অনেক কথা শুনতে হয়েছে। কাজ করতে পারি না, রান্না করতে পারি না, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু সাপোর্ট করার মতো আমি আমার স্বামীকে পাই নাই। আমার স্বামী আমাকে কখনো বলে নাই থাক, কি করবে, একটু শুনে যাও। শাশুড়ি বা মা এরকম তো বলেই, এই কথাটা আমাকে আমার স্বামী কখনো বলে নাই। খুব খারাপ লাগতো যখন দেখতাম যে আমার স্বামী আমাকে সাপোর্ট না করে বরং আমার উপরেই রেগে যেত, কেন আমি কাজ করি না বা কেন আমি কিছু করতে পারি না। আমাদের মতো মেয়েদের না ওই নিজের বলতে না কেউ থাকে না। বাবা মার কাছে এতই বেশি হয়ে গিয়েছিলাম যে বিয়ে দিতে হবে, আর বিয়ে দেওয়ার পরে আপন মানুষ বলতে কেউ নাই। যদি বাবা মার বাসায় যদি আমার থাকার জায়গা হইতো তাহলে হয়তো আমাকে বিয়ে দিত না, তাহলে বাবা মার বাসায় ও এক কোণায় থেকে যেতাম। মাঝে মধ্যে না এত কষ্ট লাগে, আর মনে হয় যদি এইরকম একটা নিয়ম হতো, বাবা মার বাসায় 6 মাস আর শ্বশুরবাড়িতে 6 মাস, তখন মনে হতো বাবার বাসায় যখন যেতাম বড় একটা নিঃশ্বাস ছাড়তাম যে শ্বশুরবাড়ি নামক একটা জেলখানা থেকে বের হয়েছি। একটা বড় একটা নিঃশ্বাস নিয়ে তখন 6টা মাস ভালো করে থাকতে পারতাম। কিন্তু সেই নিয়মটা তো আর হয় না, সেই নিয়মটা তো আর আমরা বানালে হবে না। আচ্ছা যাই হোক, তারপরে এভাবেই আমার দিন চলে গেল। মেয়ে বড় হলো, আরেকটা ছেলেও হয়েছে। এখন আমি আলহামদুলিল্লাহ সব রান্না করতে পারি। এখন আর ইউটিউব দেখে আমার রান্না শিখতে হয় না, কারো কথাও শুনতে হয় না। এখন আমি যা রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আমার শাশুড়িও সেটা পারে না, বড় গলায় বলতে পারি। হ্যাঁ, এখন আর কারো কাছ থেকে শিখতে হয় না। 20-25 জন এমনকি 50 জন মানুষের রান্নাটাও আমি করতে পারি। আমার কাছে এখন সব কিছু ইজি মনে হয়। তারপরও না আমি এই ইউটিউব রান্নাবান্না মানে এমন কোনো কিছু স্পেশালভাবে করি না। প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি। আজকে একটু জীবনের গল্পটা কেন যেন মুখ ফসকে বেরিয়ে গেল। ওই যে বলে না যে কষ্ট কিছু আছে যেটা বলার মতো মানুষ পাই না, শুধু আল্লাহকে বলে রাখলাম। আমার মনে হয় ইউটিউব চ্যানেল একটা খুলে আমি হয়তো আপনাদের মতো মানুষ পেয়েছি কিছু কথা বলার জন্য, কিছু কথা শেয়ার করার জন্যে। আমার যদি তৌফিক দেয়, আপনাদের ভালোবাসা যদি পাই, তবে ইনশাল্লাহ একদিন আমি ছোট্ট একটা টিনের বাড়ি করে বলবো হ্যাঁ এটা আমার বাড়ি, এই বাড়িটা আমার, আমাকে আর কেউ না বলবে না কথায় কথায় যাও বের হয়ে যাও, বাসা থেকে বের হয়ে যাও, এই কথাটা আর কেউ বলবে না। আমি একদিন আমার নিজের একটা বাড়ি করব, একটা ছোট্ট একটা বাড়ি করব, শখের বাড়ি করব, এটা আমার স্বপ্ন। আমি যদি মারা যাই, আমার কাছে আল্লাহর কাছে একটা কথাই বলার, যদি মারা যাই তাহলে আমাকে যেন অন্তত একটা বছর বা একটা মাস বা একটা সপ্তাহ নিজের বাড়িতে থাকার মতো তৌফিক দেয়, যেন বলতে পারি হ্যাঁ আমি আমার বাসায় আছি, আমি অন্য কারো বাসায় নাই। অন্য কেউ আমাকে আর বলবে না যে বাসা থেকে বের হয়ে যাও। এই কথাটা না শুনতে শুনতে না এতটাই কষ্ট হয়ে গেছে, মনটা আর শুনতে ইচ্ছা করে না। বাসা থেকে বের হওয়া যাওয়া মানে কতটা যে কষ্টের, এটা কি আর বলবো। কিন্তু ওই যে আমাদের মেয়েদের সংসারটা একটা মায়ার জায়গা, যেখান থেকে না হাজার লাথি দিয়ে বের করে দিতে চাইলেও না বের হতে পারি না। কেন জানেন? ওই যে আমাদের ছেলে মেয়ের জন্যে মুখের দিকে তাকিয়ে আমরা কেন যেন কিচ্ছু করতে পারি না, মুখ বুঝে সব সহ্য করে নিই। তবে হ্যাঁ, থাকতে পারতাম যদি জীবন সঙ্গীটা ভালো হতো, জীবন সঙ্গীটা যদি আপন হতো, জীবন সঙ্গীটা যদি আমার কষ্ট বুঝতো, তাহলে সব কষ্টই না কষ্ট মনে হইতো না, মনে হতো কোনো কষ্টই আর কষ্ট থাকে না। কিন্তু সবার কপালে তো জীবন সঙ্গী আর আপন হয় না, দুঃখ বুঝে না। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে শুক্রবার ছিল, অনেক কিছু রান্না করেছি। আর আমি না মুরগির মাংসটা খুব কম পছন্দ করি, যে কারণে আজকে ডালও রান্না করেছি। আর ডালের সাথে কিন্তু আলু ভর্তা খুবই আমার পছন্দ, তাই আলু ভর্তাটাও রান্না করেছি। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে।
আপনাদের ভালোবাসাটা না পাওয়ার জন্য খুব চেষ্টা করছি। যদি কেউ আমাকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবুও বলছি একটা লাইক দিয়ে যাবেন, কিছু কমেন্ট দিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি বা কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা, সংসারে দুঃখ কষ্ট যত কিছুই হোক, স্বামী সন্তানকে ছেড়ে এই মায়ার জায়গাটা ছেড়ে কখনো কেউ চলে যাবেন না। প্রয়োজন হলে কষ্ট করে ধৈর্য ধরে কিছু একটা করে নিজের জন্য একটা বাড়ি করবেন, নিজের একটা জায়গা তৈরি করবেন। সব মেয়েদেরই না নিজের একটা বাড়ি থাকা উচিত, তাহলে আর বলতে হয় না এটা আমার বাবার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। নিজের একটা বাড়ি থাকলে নিজের ভালোবাসার মানুষের অভাব হয় না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।